প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে। আজ আমাদের আলোচনার বিষয় সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমরা তিনজন অতিথিকে পেয়েছি। আমাদের সাথে অতিথি হয়ে আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, রয়েছেন ফজলে শামীম এহসান, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন BEF, এবং সর্বডানে রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, প্রফেসর ও ডিরেক্টর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে জানিয়ে রাখতে চাই সমস্যায় নিমজ্জিত 5টি ব্যাংক চিহ্নিত করে সরকার সেগুলোকে একীভূত করবার উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর মধ্য দিয়ে এই 5টি চিহ্নিত ব্যাংকে একীভূত করেছে এবং করে সেটির নামকরণ করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এবং ইতোমধ্যে এই ব্যাংক যে 5টি ব্যাংককে একীভূত করা হয়েছে সেখানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রশাসক বসানো হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে প্রত্যেকটি ব্যাংক। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই 5টি ব্যাংকেরই বোর্ড পুনর্গঠন করা হয়েছিল, সেখানে অর্থায়ন করা হয়েছিল ঘুরে দাঁড়াবার জন্য। একটি পর্যায়ে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া এবং নতুন লাইসেন্সও দেওয়া হয়েছে এই ব্যাংকটিকে, এবং সর্বশেষ একজন সাবেক সচিবকে এই ব্যাংকের বোর্ডের চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই যে এত কিছু সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ব্যাংকিং খাত বা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার যে প্রচেষ্টা সরকার গ্রহণ করেছে, তারই একটি উদ্যোগ এই সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এই উদ্যোগ কতটা গ্রাহক বান্ধব হবে বা দেশের অর্থনীতিতে বা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বা সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ রয়েছে, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি শুরুটা করতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে। আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, এখনও সরকারের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন শৃঙ্খলা ফিরিয়ে আনবার ক্ষেত্রে, এমনকি রাজস্ব প্রশাসনে যাতে একটি নতুন গতি পায় সেজন্যও কাজ করেছেন। সরকারের ভেতরে কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা আপনার, কিভাবে দেখছেন এই সম্মিলিত ইসলামী ব্যাংকের এই পথ চলাকে? ধন্যবাদ। সাধারণত ক্রিকেট খেলায় আমি ওপেনিং ব্যাটসম্যান সাধারণত খুব একটা হতে চাই না আর কি। যাই হোক, আমি আজকের এই আলোচনায় আমাদের বিজ্ঞ দুইজন আলোচক আছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিষয়ে যিনি ইয়ে করেন, আমি খুব কমফোর্ট ফিল করছি যে আমরা আলোচনাটা ভালোভাবে চালিয়ে নিয়ে যাব। যে নতুন ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে তার নামটি সুন্দর, প্রথমেই বলি সম্মিলিত ইসলামিক ব্যাংক। এখন ইসলামিক ব্যাংক শব্দটা যদি থাকে শেষে, সম্মিলিত শব্দটা আগে থাকে, তাহলে অন্যান্য ইসলামী ব্যাংকগুলোর তারা কি এর ভাইরা ভাই হবে না সচিব হবে না কি হবে, এটা কথা থেকে যায়। অর্থাৎ মনে হবে যে এই 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 5টা ব্যাংকই কি একমাত্র ইসলামী ব্যাংক না কি হচ্ছে, এটা একটা গেল। ঠিক আছে, নামে কি বা এসে যায়, ঠিক আছে একটি ব্যাংক, কিন্তু প্রশ্নগুলো কয়েকটা আসবে। আমি আশা করি, আমি মনে করি সরকার বা বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন যাবতই তো এই বিষয়টা নিয়ে তারা ইয়ে করছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। বেশ কয়েকবার মিডিয়ায় বিভিন্নভাবে নিউজ আসছে। এখন যেটা দাঁড়িয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, আমার মনে হয় 3টা জিনিস নিশ্চয়ই তারা দেখেছেন বা বুঝেছেন বা বিষয়টা ক্লিয়ার করেছেন। প্রথমটা হচ্ছে, এটা কি সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক। নিশ্চয়ই তার আইনগত দিক বা তারা ইয়ে করার, সরকারি ব্যাংক যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা এটাও দেখেছেন যে এই 5টি প্রাইভেট ব্যাংকে কীভাবে তারা অধিগ্রহণ করলেন বা করেছেন, নিশ্চয়ই তার একটা ব্যাখ্যা বক্তব্য তারা দেবেন বা থাকবে, নিশ্চয়ই আমি মনে করি আছে, কারণ নিশ্চয়ই কাছাকাছি কেউ করেননি বা করবেন না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাংক 5টির
সবচেয়ে অর্থনীতিতে যে ক্ষতিকর দিকটা হয়েছে যে এই 5টি ব্যাংকে সাধারণ আমানতকারীদের আমানত মানে বর্তমানে খুব একটা টানাপোড়েনের মধ্যে, অর্থাৎ কেউ 5,000 টাকা চেক দিলে পাচ্ছে না। বহু লোকের ইনক্লুডিং আমারও অনেক এফডিআর আছে, আমি তো সাহসই পাচ্ছি না। আপনার প্রতিষ্ঠানের এফডিআর করা আছে? আমার প্রতিষ্ঠানের আছে, আমার নিজেরও আছে, যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আর কি। তো সেখানে তো সাহসই পাচ্ছি না যে আমি কিভাবে যে এই টাকাটা চাবো, আমি জানি যে ওনারা দিতে পারবেন না বা দিতে পারবেন না। অর্থাৎ এই যে সমস্ত গ্রাহকের যে আস্থার যে ব্যাপারটা, আস্থাটা শুধু সিম্পলি আস্থা না, বিষয় হচ্ছে সে ব্যাংকে টাকা রাখে, ওই টাকা তুলে খরচ করবে, এই জন্যই তো রাখে। সেই খরচের সময় যদি সে টাকাটা না পায় তো তার তো যথেষ্ট, আমি মনে করি ডায়াবেটিস হওয়ার জন্য এটাও একটা কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে কতটা আস্থা ফিরে আসবে? হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে সেখান থেকে কতটা? না, আমি সেটাই বলছি, দ্বিতীয় পয়েন্টটা ওইটাই বলছি যে সেটা দেখার বিষয় হবে যে এই নবসৃষ্ট ইসলামী ব্যাংকটি সরকারি মালিকানায় যদি নেওয়া হয়ে থাকে তাহলে প্রথমেই গ্রাহককে একটা দিতে হবে, একটা মেসেজ থাকতে হবে। গ্রাহকের আস্থাটা আনাটা কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই গ্রাহকই তো টাকা জমা দেন বলেই না ওর পুঁজি বাড়বে। আবার ওই গ্রাহক দেখতে চাইবেন যে তার টাকাটা যথাযথ জায়গায় বিনিয়োগ হয়েছে কিনা। ওই গ্রাহক অবশ্যই বুঝতে চাইবেন তার টাকা নিরাপত্তা আছে কিনা। যদি ওই গ্রাহক যদি দেখেন যে আমি টাকা দিচ্ছি আর সেই টাকা গনিমিয়ার বালিশের ভিতরে চলে যাচ্ছে, হ্যাঁ, বা কেউ বিদেশে নিয়ে গেছে, তো তখন তো ওই গ্রাহক কিন্তু অর্ধ আহত হয়ে যায়। গ্রাহকের বিষয়টা ইম্পর্টেন্ট। আর তৃতীয় কারণটা বলি, এটাও দেখার বিষয় হবে, সেটা হচ্ছে এই যে ব্যাংকটি গঠিত হলো, এটা যদি সরকারি হয়ে থাকে তাহলে তার পরিচালনা, এটা কিন্তু একটা দীর্ঘ পথ, অনেক আইন কানুনের ব্যাপার, অনেক বিষয়, ডাইরেক্টর, তারপরে এমডির নিয়োগ, এগুলো কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই আমরা মনে করেছিলাম বা মনে করেছি, আমি এখন আশাবাদী যে তারা নিশ্চয়ই এইসব হোমওয়ার্ক সব করি তারপরে এটা শুরু করেছেন। আর এখন যদি হোমওয়ার্ক শুরু করেন এমডি কখন নিয়োগ হবে, কিভাবে বাস্তবায়নে, কারণ মানুষ কিন্তু মুখিয়ে আছে যে কখন সে একটা আস্থার রিটার্ন পাবে। টাকা দুদিন পরে দেন, অসুবিধা নেই, কিন্তু এটা নিশ্চয়তা তৈরি করাটা খুব আস্থা তৈরির ক্ষেত্রে এইটা বিলম্ব করা, অর্থাৎ খেলা শুরু করে দিয়ে তারপর দেখা গেল যে রেফারি নাই, হ্যাঁ, তারপরে একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, এটা যাতে না হয়। আমার এই তিনটা জিনিস নিশ্চয়ই তারা দেখেছেন। ডক্টর মজিদ, আমরা আবার আসবো আপনার কাছে একটু। ফজলে শামীম এহসান, বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করেন আপনি, এবং বিশাল একটি গ্রুপ, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে যাদের অবদান বেশি, সেই খাত নিটওয়ার শিল্পেও আপনি নেতৃত্ব দিচ্ছেন। এই যে আস্থা, নতুন যিনি যাকে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, সাবেক সচিব ডক্টর আয়ুব মিয়া, তাকে উনি গত কয়েকদিন ধরে বলছেন এটি একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। উনি যেহেতু একজন সচিব ছিলেন, সরকারের রিটায়ার্ড সচিব, অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই ওনার আছেন এবং কিভাবে ডিল করতে হয় এই জিনিসগুলো উনি ভালো জানবেন। আমি একজন সাধারণ একজন গ্রাহক বা একজন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আমি বলবো যে আস্থার জায়গাটা আসলে মুখে বলে বা অ্যাডভার্টাইজ দিয়ে এইভাবে করা যায় না। আস্থা যেটা খুব সহজ, আপনি যাবেন, যেটা মজিদ ভাই বলেন, উনি সাহস করতে হবে ওনার যে ইনস্ট্রুমেন্টটা আছে ফিক্সড ডিপোজিট, উনি যাবেন, উনি টাকা পাবেন। এই যে উনি গেলে টাকা পাবেন, এই বিশ্বাসটাই হলো আস্থার জায়গা, অন্য কিচ্ছু না। আমি যদি একটু শর্ট করে আপনাকে বলি যে আমাদের গত বছর এই 5ই আগস্টের এই ইয়ের পরে, আন্দোলনের পরে সবচেয়ে বেশি যে ব্যাংকটা আলোচিত ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং সবাই মনে করতেছিল যে এই ব্যাংকটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, এই ব্যাংকটা ধসে পড়লে কি হবে, এই ব্যাংকটাতে মানে টিকতে না পারলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমার এক বন্ধুর আম্মা, উনি আমেরিকাতে থাকেন, উনি ফোন করছে আমার বন্ধুকে আমার সাথে কথা বলার জন্য যে ওনার তো ইসলামী ব্যাংকে টাকা রাখা আছে, অল্প টাকা, 50 লাখ টাকা রাখা আছে ফিক্সড ডিপোজিট, রিটায়ারমেন্টের টাকা, ওনার টিচার ছিলেন, তো এটাকে কি উনি সরিয়ে ফেলবেন কিনা, আর সরিয়ে ফেলতে গেলে আমার একটু হেল্প দরকার, যেহেতু আমি ব্যাংকের পার্টি। কিন্তু দেখেন আজকে সর্বোচ্চ আমানত এক বছরে পেয়েছে ইসলামী ব্যাংক, সর্বোচ্চ আমানত, যে ব্যাংকটা থেকে মানুষ টাকা তুলে ফেলার জন্য আগ্রহী ছিল, হ্যাঁ, সেখানে তারা সর্বোচ্চ আমানত পেয়েছে। এইটা হলো আস্থা। আস্থা মুখে বললে হবে না, যে মানুষ টাকা তো তোলেই নাই, এবং যারা তুলেছিল
1 মাস 2 মাস বালিশের নিচে নিজের বাসার সিন্ধুকে বা অন্য কোনো ব্যাংকে রাখছে, 2 মাস পরে নিজের থেকে গিয়ে আবার ব্যাংকে টাকাটা ফেরত রেখে দিচ্ছে। এই পরিবেশটা তৈরি করতে হবে এবং এইটার উদাহরণ হিসেবে কিন্তু ইসলামী ব্যাংক রয়ে গেছে। আপনার কোনো নতুন কোনো সায়েন্স, কোনো রকেট সায়েন্স, কোনো মানে একটা এক্সাম্পল আমাদের সামনে তৈরি হয়েছে। ওটাকে রেপ্লিকেট করেন। ধন্যবাদ, ধন্যবাদ ফজলে শামীম হাসান। আমি একটু আসতে চাই যারা এই বিষয়কে নিয়ে অধ্যয়ন করেন এবং অধ্যয়ন করান তাদের কাছ থেকে। আসলে এই যে দুজন অতিথি বললেন আস্থা তৈরি করবার, কিভাবে আস্থাটা তৈরি হবে? না, আপনাকে ধন্যবাদ জানাই আমার সম্মানিত সহ আলোচকদ্বয়। ওনারা খুবই বিজ্ঞ মানুষ, খুব সুন্দর করে বলেছেন ইতিমধ্যে। বিষয়টা খুবই সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ। আপনি দেখুন যে নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হলো, 5টি ব্যাংক অবসায়িত হলো। আমরা যেভাবে দেখি না কেন এটা একটা বেইল আউট প্রোগ্রাম। এখন যে প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যে আব্দুল মজিদ স্যার ইতিমধ্যে বলেছেন যে বিষয়টা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা, অথবা টিকে থাকার সম্ভাবনা কতটুকুই বা হতে পারে, সবগুলো তিনি প্রায় বলেছেন। আমি একটু যোগ করতে চাই যে ক্যাপিটালাইজেশন যেটা হচ্ছে, তো জাস্ট 5ই আগস্ট গত বছর এর পরে বোর্ডগুলো পুনর্গঠন করা হলো এবং নতুন বোর্ডকে তারা কিন্তু সময়ে সময়ে বিভিন্ন আর্থিক সহায়তা, তারল্য স্কিম বা গ্যারান্টি স্কিম, বিভিন্ন আমব্রেলার অধীনে এদেরকে কিন্তু ইতিমধ্যে এই 5টি ব্যাংকেও কম বেশি 20 থেকে 25 হাজার কোটি টাকা কিন্তু ইনজেক্ট করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে, অথবা যে গ্যারান্টি স্কিম ছিল যে অন্যান্য ব্যাংকের সহায়তার মাধ্যমে কিন্তু 20 থেকে 25 হাজার কোটি টাকা এই 5টি ব্যাংক ইতিমধ্যে গিয়েছে। এখন যদি হিসাব নেওয়ার পালা আসে তাহলে ওই 20 থেকে 25 হাজার কোটি টাকা কি হলো? ওই টাকাটা কিন্তু আসলে যারা আমানতকারী তাদেরকে কিন্তু ছোট ছোট অঙ্কে অ্যামাউন্টে এটা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে যে নতুন করে আমরা যেটা ক্যাপিটালাইজেশনের কথা বলছি, যে ইনজেক্ট করা হচ্ছে মূলধন হিসেবে 20,000 কোটি টাকা, এটা হচ্ছে বাজেট থেকে অর্থ সহায়তা, এবং 15,000 কোটি টাকার একটু বেশি সেটা হচ্ছে আমানত বীমা তহবিল থেকে এখানে পরিশোধ করা হচ্ছে, যে ক্যাপিটাল ইনজেক্ট করা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে এই 5টি ব্যাংকের সম্মিলিত দায় কত? এই মুহূর্তে ডিপোজিট হিসেবে কিন্তু আছে 1,54,000 কোটি টাকার বেশি হচ্ছে শুধু আমানতই আছে, এবং এই নন পারফর্মিং যে অ্যাসেট আছে এই 5টি ব্যাংকের সম্মিলিত নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে 1,94,000 কোটি টাকার মতো, এবং এই সুদে আসলে বা মুনাফা যোগ করলে নেক্সট কোয়ার্টারে কিন্তু এটা 2,00,000 কোটি টাকার উপরে কিন্তু চলে যাবে। এখন কথা হচ্ছে, আপনি নিশ্চয়ই ভালো জানেন এই যে মূলধন এবং ডিপোজিট দুইটাই কিন্তু হচ্ছে আমরা দায় হিসেবে দেখাই, তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংকের দুইটাই কিন্তু দায়। মূলধনের কাজটা কি? আপনি একজন অর্থনীতির ছাত্র, আপনি জানেন যে মূলধন দিয়ে মূলত সম্পদ সৃষ্টির কাজে ব্যবহৃত হয়, যেখান থেকে রিটার্ন জেনারেট হবে। কিন্তু সরকার অথবা জনগণের অর্থ যেটা এই ব্যাংকে মূলধন হিসেবে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সম্পদ সৃষ্টির কাজে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে না, এটা কিন্তু দায় পরিশোধের জন্য। এখন মূলধন দিয়ে যদি আপনি দায় পরিশোধ করেন এবং এটা যদি নতুন সম্পদ সৃষ্টিতে ব্যবহৃত না হয়, তাহলে এখান থেকে তো কোনো রিটার্ন জেনারেট হবে না। আর যদি রিটার্ন জেনারেট না হয়, তাহলে এই ব্যাংকের পরিচালন ব্যয় সেটা কিভাবে নির্বাহ করবেন? এই ব্যাংকের নতুন করে শাখা প্রশাখা, ইউটিলিটি বিল থেকে শুরু করে অন্যান্য খাতে যে ব্যয়সমূহ আছে সেগুলো তো পরিশোধ করার মানে আবারও দেখা যাচ্ছে, আমি এক কথায় যদি বলি, অনেক কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করলাম, কিন্তু সাধারণ অডিয়েন্সের বোঝার সুবিধার্থে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই 30 বা 35,000 কোটি টাকা তাদের দায়ের তুলনায় মাত্র 20 থেকে 25 ভাগের মধ্যে অবস্থান করছে। এইটা নিকট ভবিষ্যতেই এটা শেষ হয়ে যাবে। আমানতকারীরা মুখিয়ে আছে, কবে ঘোষণা দেবে যে এই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানতের টাকা ক্ষুদ্র ক্ষুদ্র হোক যেভাবে হোক তাদেরকে দেওয়া যাচ্ছে, তারা একসাথে ঝাঁপিয়ে পড়বেন এবং তারা যখন এই টাকাগুলো নিয়ে যাবেন এই ব্যাংকের তহবিল আবার শূন্য হবে, আবারও হচ্ছে ওই যে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান, ওনাদের কাছে আবার দেখা যাচ্ছে ধর্ণা দিতে হবে, টাকা ছাপিয়ে হোক অথবা ট্যাক্স পেয়ার্স মানি হোক, আবার কিন্তু আবার সরকারের কাছে বা জনগণের কাছে দ্বারস্থ হতে হবে। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমরা আবার ফিরবো আলোচনায়, তার আগে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার নির্ধারিত আলোচনায়। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় সম্মিলিত ইসলামী ব্যাংক, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর এই
আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, মাঝখানে রয়েছেন ফজলে শামীম এহসান, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, এবং আমার সর্বডানে রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, প্রফেসর ও ডিরেক্টর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে আবার স্বাগত জানিয়ে আলোচনায় ফিরতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে। যেটি বিরতির আগে ডক্টর শহীদুল ইসলাম জাহিদ বলছিলেন, যে টাকার কথা বলা হচ্ছে, যে অর্থায়ন সরকারের পক্ষ থেকে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে দেয়া হচ্ছে, তা কি যথেষ্ট মনে করেন? আপনার এই ব্যাংকটাকে যে আস্থার কথা নবনিযুক্ত চেয়ারম্যান বলেছেন, সেটি সম্ভব? না, এখানে পয়েন্টটা হচ্ছে, আপনি জাহিদ কিন্তু যথার্থই বলেছেন, আপনি কি এটা কি ক্যাপিটাল হিসেবে দিচ্ছেন না ওই লায়াবিলিটি শোধ করার জন্য দিচ্ছেন? আপনার কারো যদি ক্যাপিটালই ঠিক না থাকে, আপনি লায়াবিলিটি দিলে তো ওটার হিসেব থাকবে না। যেমন যে ইতিমধ্যে এই ব্যাংকগুলোতে যে টাকা দেওয়া হয়েছে, সে তো কোনো কাজে লাগেনি বা হয়তো সামান্য লেগেছে। আবার আপনি যদি ক্যাপিটাল হিসেবে দেন, আবার সেই টাকা দিয়ে যদি ওর লোন শোধ করার, দায় শোধ করার দেন, তাহলে তো ক্যাপিটালে টানাটানি পড়ে যাবে। এখানে দুটোর ভিতরে একটা সমন্বয় খুব সিরিয়াসলি করার প্রয়োজন হবে। এটাকে যদি বাঁচাতে চান তাহলে ওটাকে বাঁচাতে হবে, ওটাকে বাঁচাতে চাইলে এটা হবে। ডিম আগে না মুরগি আগের পরিস্থিতি এখানে সৃষ্টি করাটা মোটেই ঠিক হবে না। যে আমি দিয়ে দিলাম, দিলেই ওটা অটোমেটিক্যালি জনগণের ভিতরে আস্থা তৈরি হয়ে আসলো। জনগণ তো এখন এক্ষুনি টাকা চাবে, এবং টাকা চাইলে তার এমন একটা নিতে হবে। যেমন ইসলামী ব্যাংকের উদাহরণটা দেওয়া হলো, ইসলামী ব্যাংকের গ্রাহকরা দেখেছে যে ঠিক আছে, আমি গেছি, আমাকে ফেরত দেয়নি, আমি টাকা পাচ্ছি। প্রথম 2-3 মাস হয়তো একটু ওই যে ওনার সেই চাষি এর থেকে ফোন করে জেনে বলছেন আর কি, প্রথম 2-3 মাসের মনেও হয়েছিল যে বোধহয় হবে না, উঠাই নেবো টেবো ইত্যাদি। তারা কিন্তু ফিরে এসছে। অর্থাৎ এই যে ফিরে আসার মতন একটা পরিস্থিতি সৃষ্টি করা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা খুব চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জিংটাই নিশ্চয়ই হিসাব কিতাব কষে করতে হবে। এর সাথে আরও অনেকগুলো বিষয় আসবে, সেগুলো দেখার ব্যাপার হবে। 5ই আগস্টের পরে পূর্বানী হোটেলে আমরা একটা করেছিলেন ওনারা, একটা গ্রাহক সমিতি, হ্যাঁ, ব্যাংকের গ্রাহকদের একটা সমিতি। এই সমিতি গঠনটা এখন ফরজে কেফায়া হয়ে গেছে। কারণটা হচ্ছে এই যে গ্রাহকও যদি খোঁজ না রাখে যে কার টাকা কোথায় যাচ্ছে, ওর ব্যালেন্স শিট কেন এরকম হচ্ছে, এত বড় যে শরিয়া বোর্ড ছিল তারা কি দেখতেই পায়নি মোটে? তারা কি সবাই কালো চশমা পরে ছিল? অডিটর জেনারেলের অফিস, অডিটর, প্রফেশনাল অডিটর, তারা কি এই যে টাকাগুলো ভুট হয়ে যাচ্ছে কোনো জায়গায় কি তার ধরা পড়েনি? কারণ ওখানে দেখভালের ছিল না, মনিটরিং ছিল না। এই যেমন এই যে ব্যাংক পাস্টার, এদের যে ইয়েতে কি বলে পুঁজিবাজারে যে আছে, তারা তো প্রতিদিন বুঝতেছে যে আমার শেয়ারের দাম কিভাবে কমে যাচ্ছে। কিন্তু এই আমার সাধারণ গ্রাহকরা, আমানতকারীরা, তারা যখন প্রতিপক্ষ অন্যভাবে জানতে পারছে যে তার টাকা নাই, তার টাকা চলে গেছে, তা তখন এখানে ওই সাথে ওই জব জড়িত হয়ে আসবে যে ওই মালিকদেরও কি হবে বা তারা কি করেছে, তাদের সাথে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই ব্যাপারগুলো আমার মনে হয় উনি ভালো বলতে পারবেন, কারণ ওনারা এই সেক্টরের সাথে সরাসরি জড়িত, দেখলে বুঝতে পারবেন। আমরা এইভাবে, আপনি প্রথমে যদি বলেছেন যে আমরা আমলা বা আমরা এইভাবে কি দেখতেছি, আমি ভিতরে লোক হিসেবে আই ওয়াজ দি লাস্ট এডিশনাল সেক্রেটারি অফ ব্যাংকিং উইং, যেটা পরে এফআইডি হয়েছে। হ্যাঁ, অনেক ব্যাংকের এই বিষয়ের সাথে জড়িত ছিলাম, রূপালী ব্যাংকের বিষয়ের সাথে জড়িত ছিলাম। সেইটার থেকে, সেই অভিজ্ঞতার থেকে বলি। এবং ইভেন এই যে বেসিক ব্যাংক, যেটা সরকারের বেসরকারি ব্যাংক আমি বলি, ওটা সরকারের বেসরকারি ব্যাংক, ওটা আমাদের সময়, আমার সময় ওটা আমরা তৈরি করেছিলাম। সেটা কত দিক দেখে শুনে সব কিছু, এবং সুন্দরভাবে চলতেছিল মিস্টার ওই বাচ্চু আসা পর্যন্ত। হ্যাঁ, ভালোভাবেই চলেছে। কিন্তু সরকারের বেসরকারি ব্যাংক হলেও সেটা আমরা সেইভাবেই ওটাকে সিস্টেম করে গড়ে তুলছিলাম। তৎকালীন যিনি এমডি ছিলেন তিনি যথেষ্ট ক্রিয়াশীল ছিলেন। কিন্তু পরে লক্ষ্য করে দেখলাম যে সরকারের বেসরকারি ব্যাংক অতিমাত্রায় বেসরকারি হয়ে গেছে, সরকারের আর কিছু করার নাই, হ্যাঁ, আমার বলার কিছু ছিল না টাইপের একটা পরিস্থিতি হয়ে গেছে, যে আজকে সেই ব্যাংকটা ধুকে ধুকে মরছে। ও তো আমি শুরুই করেছিলাম এটা সরকারের বেসরকারি ব্যাংক হিসেবে, আর এটা হচ্ছে আমি কতিপয় বেসরকারি ব্যাংক রেই নিয়ে সরকারি বানাচ্ছি। চ্যালেঞ্জিং কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, আমি কতটা ওকে সরকারি চরিত্র দিয়ে, সরকারি প্রণোদনা দিয়ে, আর সরকার কি, সরকারের তো সেই টাকা কি, সরকারের তো টাকা আকাশ থেকে উড়ে আসবে না, তার কোনো জায়গা থেকে আনতে হবে। সেখানে কি ব্যবস্থা, অর্থাৎ
ওই যে 5টা ব্যাংকের মালিকেরা তাদের কাছ থেকে আমি যে অধিগ্রহণ করছি, তাহলে তাদের কাছ থেকে আমার টাকাগুলো নেওয়ার কি হলো? অথবা তারা যদি এসে পরে ক্লেম করে যে আমার ব্যাংক আমি কষ্ট করে বানিয়েছি, আপনি কেরা, আপনি এসে এটা নিয়ে নিলেন, আমার কি হলো, আমার শেয়ারের কি হলো, বলতেই পারে। যদি বলে তো সেই সব জিনিসগুলো আমি আশা করি অভিজ্ঞতার আলোকেই বলি, নিশ্চয়ই তারা এগুলো দেখে বুঝে শুনে করেছেন বা করবেন। কারণ তা না করলে পর ওই শেষ পর্যন্ত কিন্তু যে লাউ সেই কদু হয়ে যেতে পারে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি আবার একটু আসি ফজলে শামীম এহসান আপনার কাছে, যেটি ডক্টর মজিদ বলছিলেন যে যারা এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, যে 5টি ব্যাংকে একীভূত করা হলো, তাদের আলোচনাটা এখন একেবারে আড়ালে চলে গেছে সরকার একীভূত করতে গিয়ে। তো এখান থেকে যেটি হোয়াইট পেপার কমিটি যেটি বলেছে যে লুণ্ঠন হয়েছে, পাচার হয়েছে, ব্যাংকিং খাতে চোরতন্ত্রের জন্ম হয়েছে, তো সরকার কি তাদেরকে এই ব্যবস্থার মধ্য দিয়ে যারা দায়ী তাদেরকে দায়মুক্তি দিলেন? এখানে আমি ডক্টর মজিদ সাহেব যেটা বললেন যে তারা এসে দাবি করতে পারে, আমি তো আপনার সাথে ওনার সাথে কিছু একমত হয়ে বলি, তারা তো দাবি করে পরে। এখানে দুইটা বিষয়, একটা হলো যে পরিচালনা পর্ষদের সময় বা যে পরিচালকরা এই লুণ্ঠনটাতে জড়িত ছিলেন তাদের তো একরকম ভাবে আপনার সাথে আমি একমত, দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। কারণ কয়েকদিন পরে তো এই জিনিস থাকবে, একটা আলাদা ব্যাংক হয়ে গেল, সেই ব্যাংকের অস্তিত্ব নাই, তাদের নামে কিছু মামলা টামলা চলবে, বাট সেটা তো আসলে ইনডাইরেক্টলি তাদেরকে দায় মুক্তি দেওয়ার মতোই ঘটনাটা ঘটতেছে। এবং শুধুমাত্র তারা না, তার সাথে আমি যোগ করি ওই সময় যারা রেগুলেটরি বডিতে ছিল, বাংলাদেশ ব্যাংকের যে ডিপার্টমেন্টগুলার বা বাংলাদেশ সরকারের যে ডিপার্টমেন্টগুলো দেখার দায়িত্ব ছিল, তারা তো শুধু যদি বলে দেয় যে ভাই ওনারা অনেক ক্ষমতাবান ছিল তাই আমি করতে বাধ্য হয়েছি, আপনার চাকরি তো সেটা না। ক্ষমতাবানদেরকে কিভাবে আটকাবেন, কিভাবে রুখবেন, প্রয়োজনে আপনি পাবলিক করবেন, প্রয়োজনে আপনি চাকরি হইতে অন্য ডিপার্টমেন্টে চলে যাবেন, আপনার অবস্থানটা কোথায় ছিল, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে আরেকবার এরকম একটা যেটা বলতেছিলেন ভাই সাম আলম সাম মুমুক এরকম আবার দাঁড়া যাবে, আবারও ব্যাংক লুট হবে। যদি যারা জড়িত ছিল তার সাথে যদি তাদেরকেও, যারা রেগুলেটরি বডি ছিলেন তাদেরকেও যদি ব্যবস্থা না হয়, আমরা কিন্তু সেটা দেখি নাই। বাংলাদেশ ব্যাংকে শুধু গভর্নর সাহেব পালিয়ে গিয়েছেন বা 2-1 জন পালিয়ে গিয়েছেন, নিচের দিকে কিন্তু সবাই যার যার মতো কাজ করছেন, প্রমোশন পাচ্ছেন, সবকিছু হচ্ছেন। সেই জায়গাটা খুব বেশি জরুরি দরকার দেখা। আরেকটা বিষয় হলো যে এই যে 5টা ব্যাংক একীভূত করা হলো, কয়েকটা ব্যাংক তো দাঁড়িয়ে যাচ্ছিল, সব ব্যাংকের সিচুয়েশন কিন্তু সেম ছিল না। তাহলে আপনি যে সবাইকে এক করে ফেললেন, তাহলে যে পরিচালকরা ওই আগের পরিচালনা পর্ষদ চেঞ্জ করার পরে যারা ভালো করতেছিল আপনি তাদেরকে ডিমোরালাইজ করলেন। বাংলাদেশে কোন ব্যাংকে লুটপাট হয়নি? কম বেশি সব ব্যাংকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লুটপাট হচ্ছে। আপনি ইসলামী ব্যাংকগুলোকে এক করলেন, অন্য ব্যাংকগুলোকে তো যার যার মতো রেখে দিলেন। তো এখানে আমার মনে হয় যে একটু বৈষম্যবাদী সুলভ কিছুটা আর কি, বৈষম্য মুক্ত বাংলাদেশে আবার নতুন করে আমার মনে হলো যে শুধু ইসলামিক ব্যাংকগুলোকে আপনি এক করলেন, এর মধ্যে তো ভালো ব্যাংকও আছে, অন্য ব্যাংকে মানে নন ইসলামিক ব্যাংকের কয়েকটা খারাপ ব্যাংকের তুলনায় এখানে তার তুলনায় ভালো ব্যাংক ছিল, খুব ভালো বলতেছি না, বাট আপনি তাদেরকে একীভূত করলেন, তাহলে ওই নন ইসলামিক ব্যাংকগুলোকে কেন আপনি আরো 4-5টাকে একীভূত করতেছেন না? তার আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা বলেছে এটি শুরু মাত্র, আমরা সেই আলোচনায় আবার আসবো। যেতে চাই ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আরেকটি বিষয় আপনার, যেহেতু আপনার ডিপার্টমেন্ট এটি, আপনি এই বিষয় নিয়ে কাজ করেন, সেটি হলো এই ব্যাংকগুলোতে যে 5টি ব্যাংক, এই 5টি ব্যাংকই আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত ছিল। সেই পুঁজিবাজারে আপনি দেখবেন প্রত্যেকটি ব্যাংকের অধিকাংশ শেয়ার কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের কাছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী 2% শেয়ার থাকলেই তার পরিচালনা বোর্ডে থাকতে পারে। তো ম্যাক্সিমাম শেয়ার আমরা দেখলাম যে প্রত্যেকটি ব্যাংকের, এই 5টি ব্যাংকের প্রত্যেকটিরই ম্যাক্সিমাম শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে। তাদের ব্যাপারে তাদেরকে একেবারে শূন্য করে এই যে উদ্যোগ নেওয়া হলো, এর কি কোনো চ্যালেঞ্জ সামনে আসতে পারে? না, আপাত দৃষ্টিতে যেটা হয়েছে বাংলাদেশে ব্যাংকিং খাতে, এটা একটা মার্কেট ফেইলিউর। এখানে ডিমান্ড মেকানিজম এবং সাপ্লাই মেকানিজম সঠিকভাবে কাজ করেনি, এবং সেই কারণেই কিন্তু আসলে লিকুইডেশনে যেতে হলো, বা সরকারকে ইন্টারভেনশন বা রেগুলেটরি মেকানিজমের মাধ্যমে এদেরকে দায় মুক্তির একটা বিষয়টা সামনে চলে এসেছে। এখন এই প্রক্রিয়াটা যদি স্বাভাবিকভাবে চলতে থাকে, যেমন আরও অনেক ব্যাংক আছে, ভাই ইতিমধ্যে বলেছেন যে কোনো ব্যাংকের কিন্তু 70% ঋণ, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে 70% বেশি তাদের খেলাপি হয়ে গেছে। আবার অনেক বেসরকারি ব্যাংক আছে তাদেরও
মোটামুটি একই রকম একটা অবস্থা। তো সুতরাং এই 5টি ব্যাংকে যখন হচ্ছে আমরা একত্রিত করলাম, তারাও কিন্তু একসময় আসতে পারে যে আমাদেরকেও তাহলে নিয়ে নেন, আমাদেরকেও উদ্ধার করেন। তাহলে রাষ্ট্র বা সরকার বা তাদের প্রতিনিধি হিসেবে এই সমস্ত রেগুলেটরি অথরিটি তারা কয়জনকে উদ্ধার করতে যাবেন? তো তারই ধারাবাহিকতায় একটি পক্ষ এসে দাঁড়ায়, সেটা হচ্ছে যে আপনি যথার্থই বলেছেন যে 5টি ব্যাংকে যে সাধারণ বিনিয়োগকারী, সাধারণ শেয়ার হোল্ডার, এদের সম্মিলিত টাকার অঙ্ক হচ্ছে 21,000 কোটি টাকার মতো 5টি ব্যাংকের। এখন দেখুন, আমানতকারীদেরকে সরকার এখানে টাকা দিয়ে তাদেরকে উদ্ধার করছে। যদিও এখানে একটা বিষয় যদি একটু অপ্রীতিকর শোনা যাবে, তারপরেও বলতে হচ্ছে, কারণ সত্য তো বলতেই হবে। কারণ এই ইসলামিক ব্যাংকিং মেকানিজমটা চলে, সেটা হচ্ছে মজিদ স্যার আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে পিএলএস মেকানিজম, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং মেকানিজম। মানে এখানে আমি কিন্তু টাকা রেখেছি সুদ নেব সেটার জন্য না, মুনাফা হবে, মুনাফা হলে আমি এটা অংশ নেব। শরিয়া ভিত্তিক ব্যাংকের মূল কথাটাই হচ্ছে যে এখানে আমি টাকা রেখেছি এই জন্য যে আমি সাহেবী মাল, আমি মুদারিব বা ম্যানেজমেন্টের কাছে টাকা রেখেছি, তারা সুরক্ষা দেবে এবং এটা যদি ব্যবসা করে প্রবৃদ্ধি ঘটে সেটার অংশ বা মুনাফা আমি পাবো, এবং যদি লস হয় সেটার কিন্তু একটা অংশ তারা কিন্তু গ্রহণ করবেন। এটা হচ্ছে মূলনীতি। এখন বাস্তবে কি হচ্ছে, একটা থিওরি আর একটা তো প্র্যাকটিস। তো আমরা যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি যে সত্যি এটাই ঘটছে যে আমানতকারীদের আমানত গচ্ছিত অর্থ এই সমস্ত ব্যাংক সঠিকভাবে দেখভাল করতে পারে নাই, খেলাপি হয়েছে, ব্যাংক লস করছে। সুতরাং সরকার উদ্ধার করতে এসে আমানতকারীদেরকে অর্থ সহায়তা দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা আমানতকারীদেরকে সহযোগিতা করতে এসেছেন। মোটামুটি যারা 2 লক্ষ কোটি টাকা বা 2 লাখ টাকা বা তার চেয়ে নিচে, মানে ক্ষুদ্র আমানতকারী, তারা এখানে প্রাধিকার পাবেন। কিন্তু সাথে সাথে এটি কিন্তু অবধারিত প্রশ্ন আসে, যারা এই 21,000 কোটি টাকা শেয়ার বাজারে এই সমস্ত ব্যাংকের শেয়ার কিনে, তারা এই মুহূর্তে তো শূন্য। এখন আমরা রেগুলেটরি অথরিটির কাছ থেকে আমরা জানতে পেরেছি, বা সর্বশেষ যে ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বলা হচ্ছে যে এই সমস্ত ব্যাংকের কারো কারো ইপিএস এটা নেগেটিভ, মানে আপনার হচ্ছে নেগেটিভ, এবং ক্যাপিটাল যেটা -400% গড়ে এরকম দেখা গেছে। তাহলে ক্যাপিটাল নেগেটিভ এই কথাটি সত্যি। যদি ক্যাপিটাল নেগেটিভ হয় তাহলে তো আসলে যারা মূলধন সরবরাহকারী তারা কিছু পান না। কিন্তু একজনের শাস্তি, একজনের অপকর্মের শাস্তি অন্যজন ভোগ করছে, এই দায়টা কিন্তু থেকেই যাবে ভবিষ্যতে। দায় মুক্তি যেটা, সেটা হচ্ছে যে বড় বড় বৃহৎ যারা, তারা এখানে যে ক্যাপিটালটা ইনজেক্ট করেছিলেন, তারা 100 টাকা ক্যাপিটাল ইনজেক্ট করে এখান থেকে 1 লাখ কোটি টাকা এখান থেকে বের করে নিয়ে গেছেন। সুতরাং তাদের শেয়ার বাজেয়াপ্ত করেছেন, তারা তো হাসতেছে, তারা তো খুশি। সাধারণ বিনিয়োগকারী যারা হচ্ছে 10 টাকা মূল্যের শেয়ার কিনেছেন, এই 2100 কোটি টাকার মালিক যারা, বলে তারা এখান থেকে কিন্তু খুব বেশি গেইন করতে পারে। যদি সরকার মানে স্বপ্রণোদিত হয়ে, তারাও তো আমাদের সমাজেরই অংশ, আমানতকারীরা এই সমাজের অংশ, এই সাধারণ বিনিয়োগকারীরা এই দেশেরই মানুষ, তারা এখানে বিনিয়োগ করে যদি ভুল করে থাকে তাহলে এই ভুলের দায়ভার তাহলে সেটা বলতে হবে। আর যদি মনে করি যে না, ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট করে তারা আসলে আমাদের পুঁজিবাজারকে এটাকে মানে শক্তিশালী করতে সহযোগিতা করেছে, আমার কাছে মনে হয় তাদের প্রতি একটু দায়বদ্ধতা দেখানো উচিত। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমরা আবার ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, নীতি হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে আমাদের আলোচনার বিষয় এবং অতিথি কারা। আমি সরাসরি আলোচনায় যেতে চাই এবং সেই আলোচনা শুরু করতে চাই আবার ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে দিয়ে। এখন যে প্রেক্ষাপটে এই ব্যাংকটি লাইসেন্স দেয়া হলো এবং নতুন চেয়ারম্যানও নিয়োগ করা হয়েছে, আমরা দেখছি যে আপনি যে আপনার আলোচনায় যেটি এসছে, এটি সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক, সেটি নিয়ে একটি দোলাচল কিন্তু এখনও রয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক চাইছে এটি বেসরকারি ব্যাংক হিসাবে তাদের নিয়ন্ত্রণেই থাকতে, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলে সেটি এফআইডির অধীনে চলে যায়। এই জায়গাটিতে আসলে সঠিক সুরাহা কিভাবে? এই জায়গার সঠিক সুরাহা হচ্ছে একটা সমন্বয় লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে আমাকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেন, দিলে আমি পূর্ণভাবে চালাবো বা চালাতে পারবো। অন দ্য আদার হ্যান্ড মতিঝিল আর কি, এই তোপখানা, আমি তোপখানা বলি আর ওইটা হচ্ছে মতিঝিল। অন দ্য আদার হ্যান্ড তোপখানার মতে আমি আমার ছাড়বো কেন?
কারণ আমার কর্তৃত্ব কেন না, ছাড়বো? কর্তৃত্ব জানি না, যুক্তিও, কারণ সে বাজেট করে, তার সামষ্টিক অর্থনীতি তাকেই নিয়ন্ত্রণ করতে হয়, তার সব কিছু কোনো 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 ক্ষেত্রে কোনো সমস্যা হলে তাকেই দেখতে হয়। সুতরাং সরকারের যে এক্সিকিউটিভ একটা সাইড, সেইটা কিন্তু অনেক আগের থেকেই আছে। তো সেই জন্যই এটা অনেক দিন থেকেই এটাই করা হচ্ছিল যে ঠিক আছে, তুমি সরকারি ব্যাংকগুলো তুমি দেখো, এফআইডি আর বা এগুলো, আর প্রাইভেট ব্যাংক বাংলাদেশ ব্যাংক দেখবে। তারপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে নিয়োগ করি বা এগুলো সবগুলো কিন্তু আবার এফআইডি থেকেই করে। এটা করতে হয়, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের ভিতরে। আমি মনে করি দুটোর ভিতরে সমন্বয় লাগবে। যেমন আমি গত 3-4 দিনে যেটা মনে করছি, আমার নিজেরই মনের থেকে হচ্ছে, এটা কি সত্যিই পিওর সরকারের ব্যাংক হচ্ছে? তাই যদি হয় তাহলে তো তার নীতি নিয়ম কানুন, তার অনেক কিছু কাজ করতে হবে, বুঝতে হবে, পুঁজি কিভাবে ইনজেক্ট হবে, কি হবে, তা হবে, এসব অনেক ব্যাপার এসে যাবে। এ আইনগত দিক তো আছেই। আর বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে না, এটা আমি প্রশাসক দিয়ে চালাচ্ছিলাম বা একটা সিস্টেমে চলছিল, তবে এটা ঠিক, বাংলাদেশ ব্যাংকের বোর্ডই তো এই লাইসেন্সটা দিয়েছে, সেই বোর্ডে অর্থ বিভাগ বা এফআইডি এরা সবাই আছেন, বাংলাদেশ ব্যাংক তো আছে। আমার মনে হয় দুটোর ভিতরে একটা সমন্বয় টাইপের আন্ডারস্ট্যান্ডিং বা সিস্টেমের ভিতর দিয়ে এটা একটু কিন্তু শঙ্কর প্রকৃতির ব্যাংক হবে। শঙ্কর, আপনি যেটি বলছেন হবে এই অর্থে যে পিওর গভর্নমেন্ট না, যে অর্থে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, আবার পিওর প্রাইভেট ব্যাংক না, যে অর্থে অন্য ব্যাংক। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন, যেটি বলছিলেন যে বেসিক ব্যাংক সরকারি, একটি বেসরকারি ব্যাংক, হ্যাঁ, ওই ফর্মুলা। তার উদাহরণ কি আমাদের ভালো কোনো উদাহরণ আছে? না, তার উদাহরণ তো ভালো হয়নি, বললাম না, মিস্টার বাচ্চু ঢোকার পরে আর উদাহরণ ভালো ছিল না। তাহলে তো টানাটানি হবে পর্যন্ত, কিন্তু সব ঠিক ছিল। এখানে হয়তো ওইটাই করা হবে, এখানে হয়তো ওইটাই করা হবে যে সেই সময় সরকারের বেসরকারি ব্যাংক বলা হলেও সরকার নিরপেক্ষ থেকে যতক্ষণ চালিয়েছিলেন ওটা ভালো বেসরকারি ব্যাংক হিসেবে চলেছে। কিন্তু সরকারের মনের ভিতরে যখন এসে গেছে, পক্ষীয় ব্যাপার এসে গেছে, যেমন বাচ্চু সাহেবকে দিলেন বা এমনভাবে দিলেন আর খোঁজ নিলেন না। যেমন আমি যে 5-6 বছর যে ওটা শুরুর পরে যেটা আমরা দেখতাম, যেভাবে তার বোর্ড, তার কাজকর্ম, তার সব কিছু আমরা যেভাবে দেখতাম, এইটা কোন কুলক্ষণে যে একেবারে সত্যি সত্যি প্রাইভেট বেসরকারের কাছে চলে গেল সরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ, এই জায়গাটায় ভুল হয়ে গেছে আর কি, বা যা হওয়ার হয়ে গেছে, দেখা হয়নি। এই জন্যে এইটা যদি সরকার তার নিজস্ব নিরপেক্ষতা অবলম্বন করতে পারে যে না, সে ওই ব্যাংক সরকারি, তার নিজের ব্যাংক হলেও সে নিজেই পরিচালক দেবে না বা নিজেই খেয়াল করবে না, হ্যাঁ, বা বাহাদুর ব্যাপারীরে দেবে না বা অমুরে দেবে না, এইসব করবে না, এটা যদি সে মেনটেন করতে পারে যে হ্যাঁ না, সে আমি যদিও সরকার আমার নিয়ন্ত্রণের ঠিকই, কিন্তু সে চলবে একটা স্বাধীন অটোনোমাস নিয়ে আর কি। আমি মনে করি সেটাই হবে। আমাদের বন্ধু যিনি এটা চেয়ারম্যান হিসেবে দিয়েছে, তার প্রতি আমাদের যথেষ্ট আছে, আমরা খুব সহায়তা করতে চাই, তার চ্যালেঞ্জ হবে এইটা, সহযোগিতা নেবেন এবং সেভাবে এগিয়ে যাবেন, সেই আশাবাদ রাখতে চাই। জনাব ফজলে শামীম এহসান, আপনার কাছে একটু জানতে চাই, যেটি মজিদ ভাই বলছিলেন যে সরকারের বেসরকারি ব্যাংক যদি সরকারি হয়, তাহলে সেই সরকারি অন্যান্য ব্যাংকগুলো কি অবস্থা সেটা আমরা দেখেছি। আবার যদি বেসরকারি খাতের হয়, কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়, সেখানটাতেও যে মনিটরিং করা হয় নাই, তার মধ্যে আরেকটি ব্যাংক তাদের উপরে চাপিয়ে দেওয়া কতখানি ঠিক হবে? আচ্ছা, আমি একটু অন্য উত্তরটা দিই, এটা মনে হয় ডক্টর জাহিদ ভাই একটু ভালো বলতে পারবেন, যেহেতু উনি থিওরিটিক্যাল মানুষ। আমি একটু সাধারণভাবে বলি যে আমরা এই ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য, জাস্ট 1 মিনিট আমি আপনাকে বলি যে দুনিয়ার কোনো ব্যাংকে টিকবে না যদি তাদের সব ডিপোজিটারকে একসাথে বলে আমার টাকা দিয়ে দেন। এটা আপনার দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যাংকে আপনি টিকাতে পারবেন না। তাহলে এখন কি আপনি কি গ্রাহককে আবার খালি হাতে ফেরত দিবেন? আপনি সেটাও দিতে পারবেন না। মানে ব্যাপারটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এই ব্যাংকটার জন্য। আপনি কত টাকা তাদেরকে দিবেন? সব গ্রাহকের টাকা দিলে তো গ্রাহক টাকা নিয়ে চলে যাবে, ব্যাংকটা দাঁড়াবে না, যেটা জাহিদ ভাই শুরুতেই বললেন। তাহলে উপায় হলো যে একটা সামাজিক স্রোত সৃষ্টি করা, যে সামাজিক একটা আন্দোলন যদি সৃষ্টি করতে না পারেন, যে ব্যাংকটাকে বাঁচিয়ে রাখতে হবে, ব্যাংকটা আমাদেরই ব্যাংক এবং ইসলামিক মূল্যবোধের কারণে এই ব্যাংকগুলো সৃষ্টি হয়েছিল। ফলে আমাদের যে সাধারণ মানুষদেরকে যদি আমরা এটাতে একাত্ম করতে পারি, তাহলেই শুধুমাত্র আসলে ব্যাংকটা টিকে থাকবে। গ্রাহক টাকা তুলবে, গ্রাহকের টাকা থাকবে, বিশ্বাসের জায়গাটা থাকবে, নতুন মানুষ টাকা থাকবে, নতুন ভালো ভালো যারা নাকি গ্রাহক তাদেরকে লোন দেওয়া হবে, তারা ফেরত দিবে। এই কালচারটাই আমার মনে হয় এখন একমাত্র উপায় আস্থার জায়গাটা আনা, যে সরকার টাকা দেবে, সব গ্রাহক একবারে টাকা তুলবে, তাহলে দুনিয়ার কোনো ব্যাংক টিকবে না। আমার মনে হয় যে পরিচালনা পর্ষদের প্রতি আমার আহ্বান যে ওনারা যে করি হোক, এই জায়গাটা একটা সামাজিক একটা যেন
টাকার একটা স্রোত এখানে সৃষ্টি করতে সেটা পারেন। কিভাবে মেকানিজম দেখেন ইসলামিক ব্যাংক যেভাবে করছে তারা কিন্তু তাদের একটা পলিটিক্যাল ওইখানে ইনভলভমেন্ট ছিল, প্লাস মানুষকে তারা বুঝাতে পেরেছে যে ভাই টাকাটা আমার কাছে আছে, আপনার আজকে লাগলে নিয়ে যান, কিন্তু যদি আপনার কাজে না লাগে, আমি নিজে দেখাই এটা, যদি কাজে না লাগে আপনি যেদিন বিশ্বাস ফিরবে দিন আমার কাছে টাকাটা বা ফেরত দিন, অন্য কোনো ব্যাংকে দিয়েন না। এই যে এইভাবে যে একটা অ্যাপিল করা নিজের মনে করে, এই জিনিসটা আসলে ব্যাংকগুলোতে এখন আমাদের সৃষ্টি করতে হবে। আমি একটু যোগ করে দিই, দিয়ে তারপর জাহিদের কাছে যাক। এই যে এর যে টাকার সংকট হবে, পুঁজিবাজারের সংকট হবে, ওই আস্থার সংকট হবে, গ্রাহকের সংকট হবে, পুঁজিবাজারের যে শেয়ার হোল্ডার তার সংকট হবে, সেখানে সরকার একটা জিনিস করতে পারেন, তার বেশ কিছু সেক্টর কর্পোরেশন, ভালো সেক্টর কর্পোরেশন এখনো পুঁজিবাজারে আসেনি, তাকে পুঁজিবাজারে আসার জন্য সরকারের একটা দায়িত্ব হয়ে যাবে। ওইটাই এসে সেখানে বলা থাকবে যে এই কোম্পানিগুলো তুমি যেখানে আসছো, ইট ইজ ফর মাই দিস গভর্নমেন্ট ব্যাংক, মানে এই যে এইভাবে ট্যাগ করে দেওয়া যদি যায়, তাহলে ওই আস্থাও ফিরবে, এরও পুঁজির কমে যাবে, এইরকম। প্লাস আরো কিছু কিছু খুব লাভজনক কোম্পানি আছে, ভালো কোম্পানি, পুঁজিবাজারে আসতে চায় না, তাদের এখন বলতে হবে যে আমার এখানে আস্থা ফেরবার জন্য দরকার, তুমি এখানে আসো, আসলে আমার গ্রাহক একটা মেসেজ পাবে যে না আমার এর পিছনে ব্যাকআপ আছে, আছে। এরকম ধরনের আমি খুব একমত, একটা সামাজিক আন্দোলন করতে হবে। ধন্যবাদ কাগজ কলমে লিখে পড়ে ডক্টর আব্দুল মজিদ। আমি শেষ করব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনাকে দিয়ে, যে কথাটি বলছিলাম যে সরকারি এবং বেসরকারি, সরকারি ব্যাংক হবে না বেসরকারি ব্যাংক হবে, দুই জায়গাতে দেখেছি যে আমরা সরকারি ব্যাংকগুলো ভালো নাই, সরকারের যে এফআইডি যেটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেখান থেকে কিভাবে নজরদারি হয়েছে তারও আমরা খুব ভালো রেজাল্ট এখন আমাদের সামনে নাই। একইভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকগুলো দেখভাল করবার যে দায়িত্ব ছিল, তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করেছে বলে ফলাফলে প্রমাণ করে না। এর মধ্যে এই ব্যাংকটিকে সরকারি না বেসরকারি, এটি নিয়ে টানা হেঁচড়া চলছে, আসলে পরিণতি কোথায়? না, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। দেখুন, বিষয়টা এরকম যে সরকার কিন্তু আসলে লক্ষ্য সেট করার ক্ষেত্রে কেন জানি একটু মানে একটা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থান মনে হচ্ছে। কারণটা হচ্ছে কি, এটা জনগণের সামনে ক্লিয়ার হওয়া দরকার। এই সরকার দায়িত্ব নিচ্ছেন, জনগণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে একে স্বীকৃতি দিচ্ছে, তফসিলভুক্ত করেছে এবং ক্যাপিটাল ইনজেক্ট করছে। সুতরাং সরকারি ব্যবস্থাপনায় এই ব্যাংকটি যখন ভালো অবস্থানে যাবে, সরকার কিন্তু বা বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাটলিস্ট বলা হচ্ছে যে এদেরকে আবার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি সরকারি ব্যবস্থাপনায় এই ব্যাংকটি ঘুরে দাঁড়ায় এবং ভালো চলে বা ম্যানেজমেন্ট যদি চালাতে সক্ষম হয়, তাহলে একটা ভালো অবস্থানে গিয়ে তখন আবার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, এটা কি তখন তাদের জন্য একটা উপহার হবে না? যারা হচ্ছে এই ব্যাংকটাকে তছরূপ করেছে, তাদের হাতেই বা তাদের সমমনা বা সেই ধরনের মানে লোকজনের কাছে যদি একটা তৈরি জিনিস, পরিপুষ্ট একটা বৃক্ষকে তাদের হাতে তুলে দেই, এটা তো জনগণ তাহলে বুঝতে পারবে না যে সরকারের ইন্টেনশন, মোটিভটা আসলে কি। মানে তাহলে এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে সরকারের মোটিভটাই স্পষ্ট না। মোটিভটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে না। কারণটা হচ্ছে তারা তো এটাই বলেছে, আমাকে ভুল হলে আপনি শুদ্ধ করে দেবেন, এটা কিন্তু তারা বলছেন যে আমরা এই মুহূর্তে দায়িত্ব নিচ্ছি এবং এটা বছর খানেক বা 2 বছরের মাথায় এটা লাভজনক মুনাফায় চলে আসবে এবং তখন হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী বা বেসরকারি খাতে ছেড়ে দেব। এই স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী অলরেডি আলোচনায় আছে যে যারা পালিয়ে গেছে বা লুণ্ঠন করেছে বিদেশ থেকে, তারাও এটার স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে। ঠিক জানি না যে আসলে কাদেরকে স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী বলা হচ্ছে। যদি সেটা হয় তাহলে কিন্তু জনগণ এই পাজল যেটা এটা ধরে ফেলবে এবং তাহলে মোটিভেশন নিয়ে প্রশ্ন তুলতেই পারে। আরেকটা বিষয়, আমরা যে উদ্যোগটা নিয়েছেন সরকার, এটাকে সাধুবাদ জানাতে চাই। এটা সত্যিকার অর্থে একটা বেল আউট প্রোগ্রাম এবং হচ্ছে জনগণকে উপকার করার জন্যই তারা ইনিশিয়েটিভটা নিয়েছেন। কিন্তু একটা বিষয় ভাই ইতিমধ্যে বলেছেন যে এটা আমাদের প্রতিষ্ঠান কিনা, এটা একটু প্রশ্নবিদ্ধ বিষয়। কারণটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান তো হচ্ছে সেটাই যারা হচ্ছে জনগণের দোরগোড়ায় যায়, শাখা খোলে, ইউনিয়ন পর্যায়ে হাট খোলা, বাজার যেখানে যেখানে আছে, গ্রাম বলেন গঞ্জে বলেন, হ্যাঁ বিভিন্ন কষ্ট সৃষ্টি, কিন্তু তারা হচ্ছে সেখান থেকে মানে ব্যাংকিং সেবার যে এটা তো একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, এই সেবাটা জনগণের দুয়ারে নিয়ে গেছে কিনা আমরা কিন্তু দেখি না। ইতিমধ্যে যে সমস্ত ব্যাংক এখানে এই মানে বিপদে পড়েছে, মার্জভুক্ত হলো, মানে সম্মিলিত হলো বলে, তাদেরকে কিন্তু আমরা দেখি নাই যে ওই একটা গ্রামে, একটা গঞ্জে, একটা ইট খোলায়, একটা হচ্ছে হাট খোলায়, একটা বাজারে তাদের শাখা আছে। বরঞ্চ আমরা দেখেছি কি যে ওই গ্রামগঞ্জ থেকে সাধারণ মানুষের আমানত এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু হচ্ছে
অলিগার্ক তৈরি করা হয়েছে, তাদের সেখান থেকে পকেট ভারী লুণ্ঠন করা করা হয়েছে। হয়েছে। এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সফল হওয়ার সুখবর নেই, সম্ভাবনাটা সুখবর নেই। খুবই ধন্যবাদ, সীমিত হয়ে পড়বে। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, ধন্যবাদ ফজলে হাসান শামীম, এবং ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে এখানটাতেই। আলোচনা শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।